স্যার স্যার আমি একটু যাচ্ছি, হ্যাঁ আপনি একটু সামলে নেবেন, আমি যাচ্ছি স্যার। এক মিনিট বসো। একটা কথা বলো, তুমি এই সাপে এত ভয় পাও কেন? ভয় পাই না স্যার, এই দেখুন না আমার পাশেই তো বসে রয়েছে, দেখুন আমি ভয় পাই না, ওই একটু আর কি শরীরটা কেমন করে ওঠে, দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? মায়েরা দেবী, ইয়েস। আমরা সিআইডি থেকে আসছি। সি হ্যাভ এ সিট। মায়েরা দেবী, একটা কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসছি আপনাকে। দুটো খুন হয়ে গেছে। ও মাই গড, কিন্তু আমি কিভাবে হেল্প করতে পারি? 2 সপ্তাহ আগে RM হসপিটাল থেকে 5 বার ফোন এসেছিল আপনার কাছে। হ্যাঁ এসেছিল, কিন্তু তার সাথে এই কেসের কি সম্পর্ক? এই 2 লোক যে খুন হয়েছে তাদের ওই RM হসপিটালের সঙ্গে সম্পর্ক আছে। ও, এই দুজনের খুন সাপের বিষে হয়েছে। আর ওই খুনটা সাপে কামড়ানোর জন্য হয়নি, কোনো মানুষ ওই বিষ খুনিকে দিয়েছে, ওই মার্ডার করে। আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে খুনিকে সাহায্য আমি করেছি বিষ সাপ্লাই করে? হ্যাঁ, এরকমই কিছু। এটা বলুন যে হসপিটাল থেকে ওই ফোন কলটা আপনাকে কে করেছিল? শিশির আর আরিয়ান। শিশির আর আরিয়ান, এদের দুজনেরই তো খুন হয়েছে। কেন ফোন কেন করেছিল এরা? ওনারা শুধু আমাকে কলই করেননি, আমার সাথে দেখা করতেও এসেছিলেন। আর বিষ কেনার জন্য নয়, বরং বিষের ওষুধ অ্যান্টিডোট নেওয়ার জন্য। অ্যান্টিডোট? খুব অদ্ভুত কাহিনী শুনিয়েছিল। বলছিল যে কোনো সাপের আত্মা ওনাদের উপরে প্রতিশোধ নিতে চায় অ্যান্ড ওনাদের এই বিষের ওষুধ চাই। তারপরে কি? ওনাদেরকে বললাম যে আমি এসব গল্পে বিশ্বাস করি না। আপনি ওদেরকে ওই অ্যান্টিডোট দিয়েছিলেন কিনা? অ্যান্টিডোট কোথা থেকে দিতাম? ওনারা কিছু এমন অ্যান্টিডোট চাইছিলেন যেটা প্রত্যেকটা সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। এরকম কোনো অ্যান্টিডোট হয়ই না। আলাদা আলাদা বিষের জন্য আলাদা আলাদা অ্যান্টিডোট। ওরা দুজনে এখান থেকে খালি হাতে গেছে? হ্যাঁ, অ্যান্ড আই এম সরি, আপনাদেরকেও খালি হাতে যেতে হবে, বিকজ আমার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। মায়েরা ম্যাডাম, জাস্ট ফর মাই জেনারেল নলেজ, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে তার কি করা উচিত? যদি কাউকে সাপে কামড়ায় তাহলে সবার আগে প্যানিক একদমই করা চলবে না। ডক্টরকে ডাকুন, কিন্তু ডক্টরের আসা অবধি যে পার্টে সাপে কামড়েছে সেটাকে কম্প্রেস করুন, কোনো কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে সেই বিষাক্ত বিষ আপনার পুরো হাতে ছড়িয়ে না পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়া যাক স্যার। চলো, তারপর দেখি এসিপি স্যার মেন্টর থেকে কি জানতে পারলেন। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমার ওই দুজনের সাথেই ঝগড়া হয়েছিল, কিন্তু এই অপবাদটা আপনারা ভুল দিচ্ছেন যে আমি ওদেরকে খুন করেছি। তাহলে খুনটা কে করেছে? আমি কি করে জানবো স্যার? আর রইল ওদের খুন, যদি ওদেরকে আমার মারতেই হতো তাহলে এই সাপ বিছের খেলা খেলতাম না। আমি সোজা নিজের বন্দুকটা নিতাম। আর দেখুন স্যার, আপনি জানেন যে আমি আইনকে কতটা সম্মান দিই। হ্যাঁ, আমরা জানি যে তুমি আইনকে কতটা সম্মান করো। এটা বলো, আরিয়ানা শিশিরের সঙ্গে তোমার কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার, আমি ওদের গোয়ার জমিটা কিনেছিলাম, আর ওই প্রপার্টির পেপারের উপরে ওরা সাইনও করেছিল। তো স্যার, হঠাৎ ওরা ঘুরে যায় আর আমাকে ফ্রড বলতে শুরু করে, আর বলে যে ওরা নাকি কোনো পেপারের উপরে সাইনই করেনি। আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি সেই প্রপার্টির পেপারগুলো নিয়ে এসেছি। এই নিন, ইচ্ছে হলে চেক করে দেখতে পারেন। দেখুন এসিপি স্যার, আমিও কিন্তু 2 নম্বরই কাজ করি, কিন্তু ততটাই যতটা বাকিরা করে। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি এই ডিলটা পুরো সততার সাথে করেছি। চাইলে ওদের অ্যাকাউন্ট ডিটেলসটাও চেক করতে পারেন। আমি ওদের 15 কোটি টাকা হোয়াইট মানি আর 35 কোটি টাকা ক্যাশে দিয়েছিলাম। কার অ্যাকাউন্টে? মীনাক্ষী দেবীর অ্যাকাউন্টে। মীনাক্ষী দেবী বেন্টো তো সত্যি কথাই বলছে, ও আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল। অনেক জায়গায় পয়সা খাটিয়েছি, এতগুলো শেয়ার্স আছে, সবকিছু আমার মনে থাকার কথা নয়। আপনি মনে না রাখতে পারেন, কিন্তু কেউ তো নিশ্চয়ই আছে যে ওগুলোর খেয়াল রাখে। সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এজেন্ট হায়ার করতে হয় আমাদের। আচ্ছা, তো এই ডিডের এজেন্ট কে ছিল? এই প্রপার্টির ডিডে আপনার ছেলে যুক্ত ছিল। আমি এটা বুঝতে পারছি না যে এই সব কিছুর সঙ্গে আমার ছেলেদের খুনের কি সম্পর্ক। মীনাক্ষী দেবী, আপনার 2 ছেলে সাপের কামড়ে তারা মারা যায়নি, কোনো লোক ওদেরকে মেরেছে। কোনো এমন লোক যার কাছে গভীর উদ্দেশ্য ছিল,
আপনার দুই ছেলেকে মারার জন্য। এরকমটা কি করতে পারে? যার সঙ্গে এই ডিডের কোনো সম্পর্ক ছিল, সেই জন্য তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এজেন্ট কে ছিল। এই ডিডের অনেক হয়েছে। এক তো ওই সাপগুলো আমার দুটো ছেলেকে ছিনিয়ে নিয়েছে, আর আপনারা সিআইডিরা এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। আপনারা মানছেন না কেন যে এই খুন দুটো সাপেরাই করেছে? ব্যাস ব্যাস অনেক হয়েছে, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। দেখুন, আমাদের কাছে আমাদের পরিবারের থেকে বড় আর কিছুই নয়, না টাকা পয়সা না সম্পত্তি। আরে আপনি কি আমার মায়ের অবস্থা দেখছেন না? না শুতে পারছেন না খেতে পারছেন। সারাদিন উনি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেন যে ওনাকে যেন ওনার ছেলেদের কাছে ডেকে নেওয়া হয়। আয়ুষ, আয়ুষ, তোমার দুই ভাইয়ের মৃত্যু অর্থ সম্পত্তির কারণে হয়নি, কিন্তু যে এগুলো করেছে না, সে তোমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আর ওর পরের শিকার হয়তো তুমি। স্যার সত্যি কি আমার জীবন বিপদের মধ্যে রয়েছে? হ্যাঁ, কিন্তু ভয় পাবে না, এবার আমরা তোমার সঙ্গে রয়েছি ওই সাপের সাথে মোকাবিলা করার জন্য। তোমার দুই দাদার উপরে আক্রমণ রাতে হয়েছিল, তাহলে হয়তো তোমার উপরে আক্রমণ রাতেই হবে। স্যার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বেডের আশেপাশে বালি ছড়িয়ে দিচ্ছি। এবারে দেখতে হবে সাপ এসে কামড় দিচ্ছে নাকি অন্য কিছু। স্যার নাইট ভিশন ক্যামেরাও লাগিয়ে দিয়েছি যাতে ওর মুখটা দেখতে পাই। ভেরি গুড। স্যার, স্যার এই দেখুন, কিছু যেন নড়াচড়া করছে। হ্যাঁ, মাই গড, অ্যাটাক হচ্ছে। লেটস গো। স্যার এখানে তো কেউই নেই। শুধুমাত্র এটা ছাড়া সাপে কামড়ানোর দাগ। মাই গড। দেখো ভাই, আমি জানি যে তোমরা কি বলতে চাইছো, কিন্তু প্লিজ আগে আমার কথা শোনো। বস, এইবারে কিন্তু সাপ ছিল না। আর স্যার যে বালি আপনারা ওখানে ফেলেছিলেন সেখান থেকেও সাপের সঙ্গে রিলেটেড কিছু পাওয়া যায়নি। আর ফুটেজ? ফুটেজ তো ক্লিয়ার নয়, কি করে বুঝবো সাপ কিনা? হ্যাঁ, কিন্তু ওই পুতুলে যে বিষ পাওয়া গেছে সেটা কোবরার বিষ, আর কামড়েছেও সেটা সাপের মতোই। কামড়েছে সাপের মতো, বিষটা কোবরার, দাঁতের দাগটাও সাপের। এ সাপ নয় তো কি? প্লিজ সালুখে, এবার এটা বলো না যে তুমি কিছু জানো না। দেখো, তৃতীয় খুন হতে হতে বেঁচে গেল, আর ফরেনসিক ডিপার্টমেন্ট কোনো সাহায্য করবে না। আমি কি জবাব দিচ্ছি না? আমি কি কাজ করছি না? স্যার এরকম ব্যাপার নয়, আমরাও তো আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি যেটুকু করা সম্ভব। দেখো, আমরা এটা জানি যে খুনি সে যেই হোক, ও তিন ভাইদের মধ্যে দুই ভাইকে খুন করেছে, আর তৃতীয় ভাইকে ও আবার কাল চেষ্টা করবে, কালকে রাত্রে। আর এই খুনি সাপ হোক মানুষ হোক যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি এর খেলা শেষ করতে হবে। হ্যাঁ পঙ্কজ, ওকে ঠিক আছে। স্যার পঙ্কজ ফোন করেছিল, ওই এজেন্টের অ্যাড্রেস পেয়ে গেছে যে ওই ফ্যামিলির প্রপার্টি ডিল করিয়েছিল। মদন নাম ওনার, আর এই বিল্ডারদের ডিলটাও উনিই করিয়েছিলেন। মদন আগেও ডিলে গন্ডগোল করেছে, আর হয়তো শিশির আর আরিয়ান ওর ফ্রডের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, তাই ওর ভান্ডা ফাঁস হয়ে যাওয়ার আগে দুজনকে সরিয়ে দিয়েছে। মদন, দয়া, স্যার এই মদনের বাড়িতে যাও, ঘুম থেকে তোলো ওকে, ঘুম ছুটিয়ে দাও ওর জীবন থেকে। আরে কে রে? আরে মাথাটা ঠিক আছে, এতবার বেল বাজাচ্ছ? হ্যাঁ, অদ্ভুত তো, এতবার বেল বাজাচ্ছ কেন? তোমার গ্রেফতারের সময় হয়ে গেছে। সিআইডি 420 করার ফল জেলে গিয়ে ভুগিস। মেন্টো সবকিছু বলে দিয়েছে আমাদের। কি বললেন? এই 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 দাঁড়া বলছি। মদন, দরজা খোলো, এখানে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আরে চলে যান এখান থেকে, আমি কিচ্ছু করিনি। শিশির আর আরিয়ানের খুন করেছো তুমি, দরজা খোল। আমি কাউকে খুন করিনি।
লাইট সব কেন? ও চেঁচাচ্ছে কেন? আবার আত্মহত্যা করছে না তো? সরে যাও। মদন, কি হলো? Oh no! সাপ আছে এই ঘরেই। এ কে? এই সাপের মতো দাঁতের লোক এই সমস্ত অপরাধ কি এই করছে? অর্ধেক মানুষ অর্ধেক সাপ। স্যার এ কিরকম ক্রিচার? না পঙ্কজ, এটা মানুষই। তাড়াতাড়ি বাইরে যাও, ধরো ওকে। এই দাও এটা। নড়াচড়া করো না, এই বিষটা তোমার তোমার হার্টে যেন না পৌঁছয়। স্যার, হ্যাঁ, তার মানে হলো যে লোকটা আমাদের দিকে তাকিয়েছিল সেই এটা করেছে। হতে পারে। ফ্রেডি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দেখো এখানে আশেপাশে কোথাও লাইটের সুইচ আছে কিনা। ফ্রেডি, কি হচ্ছে? স্যার আমাকে সাপে কামড়ে দিয়েছে। এক মিনিট নড়ো না, নড়ো না। লম্বা লম্বা শ্বাস নাও। অ্যাম্বুলেন্সকে ফোন করেছো না? এই পালা। হ্যাঁ, এ কি? সাপ এখনো রুমের মধ্যেই আছে। মেটালের টুকরো? সালুখে, সাপটার ব্যাপারে কি জানতে পারলে? বস, একটুখানি টেস্ট করা বাকি আছে, একটু বাদেই জানা যাবে। ফ্রেডি স্যার এখন কেমন আছেন? ঠিক আছে, ও বিষ বেরিয়ে গেছে। আর এই মদন? ও স্টেবল আছে, একটু শকে আছে, কিছুটা সময় লাগবে ওর নর্মাল হতে। ভাই একটা কথা তো ঠিক, এই মদন কিন্তু খুনি নয়। হ্যাঁ হ্যাঁ, খুনি তো অন্য কেউ, কিন্তু তার কোনো না কোনো কানেকশন আছে মদন আর প্রপার্টি ডিলিং এর সঙ্গে। আর ওই সাপের চামড়া যেটা পঙ্কজ পেয়েছিল, সেই খোলসটা বিশেষভাবে বানানো হয়েছে 10টা আলাদা আলাদা সাপের খোলসকে ব্যবহার করে। আর ওই সাপের দাঁত যেটা এক্সরেতে দেখাচ্ছিল, পুরোপুরি ওই দাঁতটা আসলে সাপের দাঁতই নয়, ওটা মানুষের দাঁত। আরে আগে তো আপনি বলেছিলেন যে আমি বলেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না একজন মানুষের এরকম বিশেষ ধরনের অসুখ আছে। এই অসুখটার নাম হচ্ছে হাইপোহাইক্রটিক একটোডার্মান ডিসপ্লেসিয়া। এই রোগে মানুষের নাক, কান, চুল, চামড়া এইসব অদ্ভুতভাবে বিকৃত হয়ে যায়, যেমন এই লোকটার ক্ষেত্রে হয়েছে। তার মানে এই কেসে সাপের কোনো ভূমিকা নেই? না স্যার, এটা খুবই একটা রেয়ার ডিজিজ। সারা বিশ্বে মাত্র 30 থেকে 40 জন আছে যাদের এই রোগটা হয়েছে। আর আমরা হসপিটাল থেকে এরকম একজন লোকের খবর পেয়েছি যার এই অসুখ আছে। অ্যাড্রেস কি এর? এই স্যার, কাল রাত্রে মদনের ঘরের বাইরে কি করছিলি? কাল রাতে তো আমি এখানেই ছিলাম। আর মদনকে আর আপনারাই বলতে সিআইডি। মদনকে এক থাপ্পড় মারবো না, সব মনে পড়ে যাবে মদনকে। এক মিনিট, কাল রাতে আপনি মনে হয় অমিতকে দেখে থাকবেন। এই হলো অমিত, ও কয়েকদিন ধরেই নিখোঁজ। কাল হয়তো আপনি একেই রেখে থাকবেন। কবে থেকে উধাও? এই 2 সপ্তাহ ধরে। আমি পুলিশেও কমপ্লেন করেছি।
আমাদের রোগের কারণে আমরা চাকরিও পাই না, লোকে আমাদের দেখে পালিয়ে যায়, তাই জন্য আমাদের রোজগারও হয় না। 2 সপ্তাহ আগে অমিত খুব খুশি হয়ে ফিরেছিল, বলছিল যে আমাদের রোগের চিকিৎসার উপায় পেয়েছি, কিন্তু সেই দিন থেকেই অমিত নিখোঁজ। তার মানে কেউ তো আছে যে অমিতের অসুখের সুযোগ নিচ্ছে আর ওই ফ্যামিলিটাকে ভয় দেখাচ্ছে। ও রোগ ঠিক করার জন্য ওকে এখান থেকে নিয়ে গেছে স্যার। কারেক্ট। আর যেই ওর সঙ্গে এই ব্যাপারে চুক্তি করেছে ও নিশ্চয়ই কোনো ডাক্তার হবে। হ্যাঁ স্যার, ওদের পুরো বংশই তো ডাক্তার, ওদের নিজেদের হসপিটালও আছে, যে কেউ করতে পারে এটা। হ্যাঁ ডক্টর। আচ্ছা, দ্যাটস গ্রেট। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? ডক্টর সালুকের ফোন ছিল, অবশেষে ওই বিষধর সাপটা পাওয়া গেছে। আরে ডক্টর সালুকে, কোথায় ওই সাপটা বলুন না? পঙ্কজ তো সাপের ভয় ভেতরেই আসছে না। সারিকা, সাপ কোথায়? সাপ এখানে আছে। আরে বাহ, এটা কি? বস, এটা রোবোটিক স্নেক। ওই যে মেটালের টুকরোটা পাওয়া গেছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে খুনি এই ধরনের কিছু জিনিসের ব্যবহার করছে। এই রকমই সাপ বানিয়েছে, রোবোটিক স্নেক। আর এই রোবোটিক স্নেকে ক্যামেরা লাগানো আছে আর একটা ডিভাইস লাগানো আছে যেটা যে কাউকে বিষ ইনজেক্ট করতে পারে। আর এর জন্য কোনো ছোট গর্ত দিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়। তবে এরকম রোবোটিক জিনিস তো ওই ডাক্তাররাও ব্যবহার করেন অপারেশনের জন্য। আর এগুলো হসপিটালে খুব সহজেই পাওয়া যায়। আচ্ছা, খুনি কি এইসবে ব্যবহার করেছে এই সাপ বানানোর জন্য? হ্যাঁ দা, কিন্তু রোবোটিক যন্ত্রের রিমোটের রেঞ্জটা খুবই কম হয়, কিন্তু টেকনিকটা এটাই ব্যবহার করেছে। এটার তো একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, যেই মেটালের সাপটা অপারেট করেছে সে নিশ্চয়ই অফিস কিংবা সুইমিং পুলের আশেপাশে ছিল। স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো চেনা লোকেরই কাজ হবে, হয়তো পরিবারের কেউ। আরে কারেন্ট কি করে গেল? হয়তো ফিউজে কোনো প্রবলেম হয়েছে। আমি চেক করছি, সচিন একটু খেয়াল রাখিস। হে ভগবান, আমার আয়ুষকে রক্ষা করো সাপের আত্মার থেকে। আরে এক্ষুনি দেখে নিচ্ছিল, কোথায় চলে গেল? আরে আমাদের যে কারো প্লিজ বলবেন না, প্লিজ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে অন্য বাড়িতে থাকতে বলেছিলাম তো। উত্তর দাও অমিত। অমিত নয়, অখিল। অমিত আমার ভাই, আমরা যমজ ভাই। যমজ? আচ্ছা দেখো, আমরা এই যা কিছু করছি তাতে তোমার পরিবার উপকৃত হবে। কিসের উপকার? যা নিরীহ মানুষের রক্তে রাঙানো। কে? তাই তো আয়ুষ? আপনারা? এটা আমাদের প্ল্যান ছিল, আসল সাপকে গর্ত থেকে বের করে আনার জন্য। হয়তো তুমি ভুলে গেছো আয়ুষ, অমিতের কোনো যমজ ভাই আছে। আর অবশেষে তুমি আমাদের জালে ধরা পড়লে। আমাদেরকে ধরা অতটা সহজ নয় এসিপি। মায়েরা, মীনাক্ষী দেবীকে তো আমরা বাঁচিয়ে নেব, কিন্তু তোমাদের দুজনকে সিআইডির হাত থেকে কে বাঁচাবে? হ্যাঁ, জুয়ার অভ্যেস হয়েছিল আমার, কোটি কোটি টাকার দেনা হয়ে গেছিল। সেই জন্য আজ থেকে 2 বছর আগে আমি প্রপার্টির কাগজের ওপর আরিয়ান এবং সুশীল দাদার সিগনেচার নিয়ে নিয়েছিলাম। কারণ যখন প্রপার্টির দাম বেড়ে গেল আর দাদা আমাকে বললেন যে উনি এই প্রপার্টিটা বিক্রি করতে চান, আমি ওই মুহূর্তে একটা অজুহাত দিয়েছিলাম। কিন্তু তারপর দাদা এটা জানতে পেরেই গেল যে প্রপার্টির কাগজে ওনার নামই নেই। আর যাতে ওরা না জানতে পারে সেজন্য তুমি তোমার 2 ভাইকে শেষ করে দিয়েছো। লজ্জা হচ্ছে আমার নিজের উপর।
তোকে আমার ছেলে বলতে। মা আমি কি করতাম যদি দাদা একবার জানতে পারতো? আমাকে বাড়ি থেকে বের করে দিত, সম্পত্তির কিচ্ছু পেতাম না আমি। সেই জন্য আমি আমার গার্লফ্রেন্ড ওর সাহায্য নিয়েছিলাম। অমিতের অসুস্থতার ব্যাপারে আমি নিউজ পেপারে পড়েছিলাম, ভাবলাম ওদেরই সাহায্য নেওয়া যাক নিজেদের অপরাধ লুকাতে। আয়ুষ আমাকে মীনাক্ষী দেবীর ব্যাপারে বলেছিল যে উনি খুব অন্ধবিশ্বাসী, তাই সাপের ব্যাপারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। আমার দেওয়া বিষেই আরিয়ানের মৃত্যু হয়েছে। শিশিরের মৃত্যুর সময়ও আমি অফিসে লুকিয়ে পড়েছিলাম। সেই গর্ত দিয়েই আমি সাপ পাঠিয়েছিলাম শিশিরকে ছোবল মারার জন্য। অমিতের এ ব্যাপারে কোনো দোষ নেই, ওকে তো আমরা কাউন্সেলিং এ পাঠিয়ে দেবো, একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু তোমরা দুজন, আয়ুষ আর মায়েরা, যে অপরাধের রাস্তায় চলছিলে না, সেই রাস্তা শেষ হয় ফাঁসির দড়িতেই। কি হচ্ছে এখানে? এটা কি ধরনের প্রশ্ন? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার ভাই আরিয়ানের মৃত্যু হয়েছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কত তাড়াহুড়ো রয়েছে আপনাদের আরিয়ানের শেষকৃত্য করার জন্য। আপনি কে? আমার নাম তো শিশির, কিন্তু আপনারা কি কিভাবে অসভ্যের মতো আমাদের সাথে কথা বলছেন? সিআইডি, আর আমাদের সন্দেহ যে আরিয়ানকে খুন করা হয়েছে। সিআইডি, আপনারা বোধহয় কোথাও ভুল করছেন। আমি মীনাক্ষী দেবী, এই বাড়ির ওনার। এখানে কারোর মার্ডার হয়নি। কিন্তু যে... এক মিনিট, আপনাদের কিছু প্রশ্ন করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা এই সময় আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, তাও আনইনভাইটেড, মানে বিনা আমন্ত্রণে। বিনা আমন্ত্রণে আমরা আসিনি, আমাদের ফোন করা হয়েছিল। এটা বলা হয়েছে যে আরিয়ানকে খুন করা হয়েছে। হোয়াট ননসেন্স! কে করেছে ফোন? তিনি ওনার নাম হলো হীরা। হীরা? তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওনাদের এখানে ডেকেছো? কেন মীনাক্ষী দেবী, আপনি কি চান না আপনার ছেলের খুনি ধরা পড়ুক? এরকম আবার হয়নি তো যে আপনাদেরই কোনো আপনজন সেই এই খুনটা করেছে আর আপনি তাকে আড়াল করতে চাইছেন? ব্যাস, আমি আমার পরিবারের উপর এই জঘন্য দোষারোপ সহ্য করব। কে 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 ওখানে? আরে, কোথায় উধাও হয়ে গেল? হীরা, আরে হীরা, লাইট অফ হয়ে গেল কেন? দেখ তো। কি হচ্ছে এখানে? এটা কি ধরনের প্রশ্ন? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার ভাই আরিয়ানের মৃত্যু হয়েছে?
হ্যাঁ, দেখতে তো পাচ্ছি কত তাড়াহুড়ো রয়েছে আপনাদের আরিয়ানের শেষকৃত্য করার জন্য। আপনি কে? আমার নাম তো শিশির, কিন্তু আপনারা কি এভাবে অসভ্যের মতো আমাদের সাথে কথা বলছেন? সিআইডি, আর আমাদের সন্দেহ যে আরিয়ানকে খুন করা হয়েছে। সিআইডি, আপনারা বোধহয় কোথাও ভুল করছেন। আমি মীনাক্ষী দেবী, এই বাড়ির ওনার। এখানে কারোর মার্ডার হয়নি। কিন্তু যে 1 মিনিট, আপনাদের কিছু প্রশ্ন করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা এই সময় আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, তাও আনইনভাইটেড, মানে বিনা আমন্ত্রণে। বিনা আমন্ত্রণে আমরা আসেনি, আমাদের ফোন করা হয়েছিল। এটা বলা হয়েছে যে আরিয়ানকে খুন করা হয়েছে। হোয়াট ননসেন্স! কে করেছে ফোন? তিনি ওনার নাম হলো হীরা। হীরা? তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওনাদের এখানে ডেকেছো? কেন মীনাক্ষী দেবী, আপনি কি চান না আপনার ছেলের খুনি ধরা পড়ুক? এরকম আবার হয়নি তো যে আপনাদেরই কোনো আপনজন সেই এই খুনটা করেছে আর আপনি তাকে আড়াল করতে চাইছেন? ব্যাস, আমি আমার পরিবারের উপর এই জঘন্য দোষারোপ সহ্য করব না। তাহলে কি কারণ ছিল সিআইডি কে না কল করার? কারণ এটাই যে যে আমি যদি আপনাদের বলি যে আমার ছেলে আরিয়ানকে খুন কে করেছে, আপনারা সেটা বিশ্বাস করতেন না আর ধরতেও পারতেন না তাকে। মীনাক্ষী দেবী, পৃথিবীতে এমন কোনো খুনি নেই যাকে আমরা ধরতে পারি না। নাম বলুন। নামই তো নেই ওর। আমার ছেলের খুন একটা সাপের আত্মা করেছে। কি বলছেন? কি? সাপের আত্মা? হ্যাঁ, ওই সাপটা মরার পর আমার ছেলের উপর বদলা নিচ্ছে ভূত হয়ে। বিশ্বাস করছেন না তো আমার কথা? তাহলে দেখুন, আমার ছেলের গলায় সাপের ছোবলের চিহ্ন আছে। দেখুন ম্যাডাম, মীনাক্ষী দেবী। সরি, মীনাক্ষী দেবী, সিআইডি সাক্ষী, প্রমাণ আর সূত্রের ওপর নির্ভর করে। ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না। স্যার, আসলে আমরা এখানে সুইমিং পুল খুঁড়তে গিয়ে সাপের বাসা পেয়েছিলাম। আরিয়ান তার উপর কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। স্যার, সব সাপ মারা গেছে, এখন ওরা ফিরে এসেছে ভূত হয়ে প্রতিশোধ নিতে। ভূত? আপনি স্যার, এ আমার ওয়াইফ নয়না। কিন্তু আমি আর আরিয়ান তো দেখেছিলাম ওই ভূতটাকে। শেষ পর্যন্ত ওই সাপ আমার স্বামীকে মেরে ফেললো। আমি তো একজন তান্ত্রিককেও ডেকেছিলাম যাতে বাড়ি শুদ্ধিকরণ করতে পারি, কিন্তু উনিও সাপের আত্মাকে তাড়াতে পারেননি। স্যার, সবাই বাড়ি ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এরা দুজন ছাড়া। এরা আমাদের বাড়ির অনেক পুরনো মানুষ। হীরা, হীরা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে আরিয়ান খুন হয়েছে? তোমার কি এই সাপে কাটার বিষয়টা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ স্যার, তবে সাপের বদলে আমি বিশ্বাস করি না। যেহেতু এই পরিবারের আমি নুন খেয়েছি, তাই আর না বলে থাকতে পারলাম না, তাই আপনাদের ডেকে নিয়েছি। যাতে আসল খুনি ধরা পড়ে। ভালো করেছেন, অন্তত কেউ তো একজন আছে এই ঘরে যে সেন্সেবল কথা বলছে। সেন্সিবল কথা বলছে? যদি আপনাদের আমাদের কথা ইনসেন্সিবল লাগে আর ওদের কথা সেন্সিবল লাগে, তাহলে বলুন আমার ছেলের গলায় সাপের দাঁতের চিহ্ন কি করে এলো? সেটারই তো তদন্ত করতে চাইছি আমরা মীনাক্ষী দেবী। আর আপনারা সবাই মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আমরা আপনাদের সকলকে সন্দেহের তালিকায় রাখছি। সেই জায়গাটা দেখতে চাই যেখানে আরিয়ানকে সাপে কামড়েছিল। স্যার, রাত্রিবেলা ওর সুইমিং করা ভীষণ পছন্দ ছিল। আরিয়ান এখানে রাত্রে সুইমিং করতে এসেছিল আর ওর মৃত্যুর খবর আপনারা পেলেন সকালে। আপনাদের কি জ্ঞান ছিল না? আমরা সবাই একটা হসপিটালের ওপেনিং এর জন্য দিল্লি গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। একটা মিটিং এর কারণে ও আমাদের সাথে যেতে পারেনি।
তার মানে আপনি বলতে চাইছেন আরিয়ান বাড়িতে একা ছিল আর কাজের লোকেরা বাড়িতেই ছিল? হ্যাঁ স্যার, ছোটবাবু আমাকে 10টায় ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার ঘরে শুতে চলে গিয়েছিলাম। বাংলোর ওইদিকে? হ্যাঁ। মানে আরিয়ান যদি এখান থেকে সাহায্যের জন্য আওয়াজ দিয়ে থাকে বা চিৎকারও করে থাকে, কেউ শুনতেই পায়নি? আরে হীরা, লাইট কেন অফ হয়ে গেল রে? আচ্ছা হীরা, আরিয়ানকে সকালবেলা তুমি কটার সময় দেখেছিলে? সকাল 6টার সময়, যখন আমি ওনাকে চা দিতে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা সবাই দিল্লি গিয়েছিলেন কোন হসপিটালের উদ্বোধনের জন্য? স্যার, আমাদের নিজেদের হসপিটাল। আমার বাবা ডাক্তার ছিলেন, আর তারপর আমার ভাইও, আমার ওয়াইফও ডক্টর। স্যার, আমার ছেলে সচিন আর আরিয়ানের মেয়ে বিনীতা, এই দুজনও একসাথে মেডিকেল পড়ছে বস্টনে। অ্যামেজিং, আশ্চর্য ব্যাপার। বাড়ির সবাই ডাক্তার, অথচ এতটা অন্ধবিশ্বাস। স্যার। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ। স্যার, এখানে তো সাপের গর্ত রয়েছে। হ্যাঁ, এর ভেতরে সাপ থাকতে পারে। আসলে সাপ পিঁপড়ে আর পোকাদের ঘরের মধ্যেই নিজেদের ঘর বানিয়ে থাকে। এমনটা নয় তো যে আরিয়ানকে সাপেই কামড়েছে, আর এই সাপের আত্মার কথা এনারা বলছেন? সেটাই হতে পারে অভিজিৎ। স্যার, আরিয়ানকে সাপ সুইমিং পুলে কামড়েছিল, তাহলে হতে পারে সাপের চামড়া, লালা কিংবা সাপের বিষ সুইমিং পুলে জলের মধ্যে পাওয়া যেতে পারে। একটা কাজ করি আমরা, এই সুইমিং পুলের জলের স্যাম্পলটা নিয়ে নিই, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে দেখো, 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তুমি তো কোনো কথাই বলছো না। কি বলবো ভাই, এই কেসটা এত কনফিউজিং, কিছু বলতেই পারছি না। এক কাজ করো, তোমরা একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ আমার মাথাটা একটু ঠান্ডা করে আসি। আমরা কি এখানে মজা করতে এসেছি? আরে আমি কখন সেটা বললাম? তাছাড়া আর কি বলছো? আরে ভাই তুমি, আচ্ছা ছাড়ো। বস, বস যতটুকু জানতে পেরেছি ততটুকু বলে দিচ্ছি, কিন্তু প্লিজ কোনো সওয়াল জবাব করবে না প্লিজ। দেখো বস, ওই সুইমিং পুলের যে জলের স্যাম্পল ছিল না, ওতে এমন কিচ্ছু পাওয়া যায়নি যা থেকে কিছু জানতে পারি। কিচ্ছু নেই, না কোনো সাপের চামড়ার টুকরো, না কোনো বিষ আছে সেখানে, কিচ্ছু নেই যা দিয়ে কিছু জানতে পারবো বস, কিচ্ছু নেই। তাহলে ওর মধ্যে কনফিউজিং কি আছে? ব্যাপারটা একদম পরিষ্কার স্যার, পুলের মধ্যে কোনো সাপ টাপ ছিল না, একে খুন করেছে একজন মানুষই। এতে কিসের কনফিউশন? আর খুনি এটা দেখাতে চেয়েছে যে আরিয়ানের মৃত্যু সাপের কামড়ে হয়েছে। বাহ, খুব ভালো। তবে ডক্টর সালুকের দরকার কি বস? দেখো ভাই, ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তবে আমার মাথাটা এত গরম হয়ে যেত না। যতটা সত্যি এর মধ্যে রয়েছে যে সেটা একটা সাপ, ততটাই সত্যি এই কথাতে রয়েছে যে ওর ঘাড়ে যে সাপে কামড়ানোর চিহ্নটা রয়েছে, এটা সত্যিকারের চিহ্ন, মানে সাপেই কামড়েছে। আর এর শরীরে যে বিষটা পাওয়া গেছে সেটা সাপেরই বিষ, কোবরার বিষ ওটা বস। স্যার, এইমাত্র তো আপনি বললেন পুলে কোনো সাপ আসেইনি, তাহলে ওর শরীরে কোবরার বিষ কিভাবে এলো? সেটাই তো আমার কনফিউশন ভাই, সেটাই কনফিউশন। তাহলে আপনি বলতে চাইছেন যে কে সত্যিই কোনো সাপের আত্মাই কামড়েছে, যে পুলের উপর হাওয়াতে ভেসে আসে, জলের মধ্যে টাচ করে আরিয়ানকে খুন করে আর হাওয়াতে মিলিয়েও যায়। আমি কি কথা বলেছি? না, না, আমি কি কথা বলেছি? এটা তুমি ভেবেছো ভাই, এটা তোমার স্বপ্ন। আচ্ছা, তুমি এরকম বেকাটারা কথা বলছো? বেকাটারা নয় বস, আমার মাথাটা গোলমাল হয়ে আচ্ছা, যাচ্ছে। তাহলে আপনি পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দয়া, আমি কি বলতে চাইছি সেটা আমিই বুঝতে পারছি না, সেই জন্যই বলেছিলাম কোনো সওয়াল জবাব করবে না, যা বলবো সেটা শুনে নেবে ব্যাস। দেখো সালুকে, একটা কথা বলো, তোমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো ভুল হচ্ছে ফরেন্সিক ইনভেস্টিগেশনে? এমন কোনো মিসিং লিংক আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না? না হলে দুরকম রেজাল্ট কেন আসবে? আরে ভাই, সেইটাই তো কনফিউশন, দুরকম রেজাল্ট কেন আসবে, কিন্তু এসেছে ব্যাস। বস, সাপের যে আসল বিষ আছে সেইটা, আর এর শরীরে যে বিষটা আছে সেইটা, আমি দুটোকে কম্পেয়ার করেছি। খুব আশ্চর্য একটা জিনিস চোখে পড়লো। এসো দেখাচ্ছি, এসো। এই দেখো, ওর শরীরে যে বিষটা ছিল সেটা বলছে যে এটা প্রথমে অক্সিজেনের সংস্পর্শে এসেছিল। কিন্তু এটা তো হওয়ার কথা নয়। এক্স্যাক্টলি, কারণ সাপের বিষ সোজা মানুষের শরীরের ভেতরে যায়, অক্সিজেনের কন্টাক্টে তো আসে না। হ্যাঁ, তাহলে রহস্যটা কি? আরিয়ানের মৃত্যু না কোনো সাপের কামড়ে হয়েছে,
না কোনো লোক ওকে মেরেছে। তাহলে আরিয়ান মারা গেল কিভাবে? বাবা, হ্যাঁ বাবা, ওই বাকি যে কাজগুলো আছে সেগুলো কালকে করে দেব। আমি গিয়ে দ্বিতীয় কেবিন থেকে ঘুরে আসি, ততক্ষণ আপনারা দুজন এদিকটা একটু সামলে নিন। ঠিক আছে বাবা। স্যার এই এক্সট্রাটা ইম্পসিবল, এটা তো মানুষের দাঁতের এক্স রে, কিন্তু এই দুটো দাঁত তো সাপের। আরে এটা কি হলো? 1 মিনিট স্যার, আমি গিয়ে দেখছি। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, হ্যাঁ, এর পায়েও তো সাপে কামড়ানোর চিহ্ন। আবার সেই সাপ? কি বললেন আপনি? সাপ? হ্যাঁ সাপ। কেন, কি হয়েছে? স্যার লাইট চলে যাওয়ার আগে আমি আর স্যার এই এক্সট্রাটা দেখছিলাম। এক্সরেতে তো মানুষের দাঁতের সঙ্গে সঙ্গে সাপের দাঁতও দেখতে পাচ্ছি। যদি সাপই হয় তাহলে সাপ 20তলা বিল্ডিং এ বেয়ে বেয়ে ওপরে উঠেছে, এটা কিভাবে সম্ভব? আপনাকে তো বলেছিলাম সাপেরই আত্মা ওটা, কিন্তু আপনারা তো বিশ্বাস করতে চাইছেন না আমার কথা। স্যার এই এক্সরেটা নকলও হতে পারে, এসব প্রস্থেটিকের দাঁতও হতে পারে। তোমার বাবা রুমের মধ্যে কি একা ছিল যখন চিৎকার শুনতে পেয়েছিল? হ্যাঁ স্যার। আর কেউ কি রুম থেকে বাইরে বের হয়েছিল? না স্যার। তাহলে খুনি কোনো অন্য রাস্তা দিয়ে এই রুম থেকে বাইরে গিয়েছিল। কিন্তু স্যার এখানে তো আর অন্য কোনো রাস্তা নেই বাইরে যাওয়ার। নেই কি বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে, কোনো গোপন পথ। স্যার, হ্যাঁ দয়া। স্যার এই দেখুন, দেওয়ালে গর্ত আছে। খুনি তো নয়, কিন্তু সাপ এই গর্ত দিয়ে সহজেই আসতে পারে এই রুমে। তাহলে এই গর্তটা কোথাও তো গিয়ে মিশেছে। কি আছে এই রুমটার পাশে? স্যার এই রুমের পাশে আরো একটা রুম আছে। পঙ্কজ, ওই স্প্রেটা একটু নিয়ে এসো তো, যেটা সালুকে বানিয়েছে স্নেক্স লাইনের জন্য, যেটাতে কালার চেঞ্জ করে দেয় যদি স্নেক থাকে। না, এর থেকে এটাই পরিষ্কার যে কোনো সাপ এই রুমে ঢোকেনি। স্যার পাশের রুম চেক করে দেখলাম ওখানে তো কোনো গর্তই নেই স্যার। তার মানে স্যার এনার মৃত্যু সাপের কামড়ে হয়নি স্যার। স্যার এই রাহুল আর সচিনও বলল যে ওরা বাইরের কাউকে যেতে দেখেনি। তাহলে এই খুনটা করলো কে? ডেফিনেটলি সাপের কাজ নয় এটা। অভিজিৎ, মানছি তুমি একজন খুব সিনসিয়ার অফিসার, থ্যাংক ইউ। অনেক দেরিতে আপনি জানতে পারলেন। কিন্তু এবারে তোমার আন্দাজটা ভুল বেরিয়েছে। কিন্তু লজ্জায় ফেলে দিল একেবারে। কি ভুল আন্দাজ করেছি? হ্যাঁ কি ভুল? সেটা এই যে এই শিশিরের মৃত্যুও সাপের কামড়েই হয়েছে। আমরাও শরীর থেকে বিষ পেয়েছি সাপের। এটা কি করে সম্ভব? ক্রাইম সিনে তো কোনো সাপ টাপ ছিল না। হ্যাঁ, না সাপ না কোনো মানুষ। শিশির তো রুমে একাই ছিল। সাক্ষীরা সবাই বলল যখন চিৎকার শুনেছিল তারপর ওই রুম থেকে কেউ বেরিয়েও আসেনি। সেই কেসের জট তো ক্রমশ পাকিয়েই যাচ্ছে। না সাপ করেছে, না কোনো মানুষ করেছে। তাহলে এই খুন করছে কে? এক্সরে। এর উত্তর ওই এক্সরে দেবে যেটা আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম। একদম ঠিক কথা বলেছো ভাই। আর এই এক্সরেটাতে জবাব দিয়ে দিয়েছে ভাই। আর জবাবটা হচ্ছে এই এক্সরেটা নকল নয়, আসল। স্যার তাহলে আপনি বলতে চাইছেন যে এই লোকটার দাঁতগুলো? দাঁত, আর এই দাঁতগুলো সাপের দাঁত।
তার মানে ডক্টর সালুকে আপনি এটা বলতে চাইছেন যে অরিজিনাল মানুষের দাঁত যেটা সাপের দাঁতের মতো? না না, আমি কিন্তু তা বলিনি। দেখুন না। স্যার, আপনি যা বলছেন তাতে আমাদের কিছুই মাথায় ঢুকছে না এই কেসে। ঠিক আছে, আমি মেনে নিলাম যে এমন একজন মানুষ আছে যার দাঁত সাপের মতো। তাহলে স্যার ওই রুম থেকে সেই লোকটা গেল কোথায়? ওখানে শুধু একটা গর্ত ছিল, মানে গর্ত দিয়ে লোকটা উধাও হয়ে গেল। আরে তোমার যা মনে আসছে বলছো, আমি এটা কখন বললাম যেটা তুমি বলছো? তাহলে আপনি কি বলতে চাইছেন? কিছু একটা তো বলুন যাতে আমরা এই কেসটা এগোতে পারি। দেখো ভাই, আমি শুধু সত্যিটাই বলতে পারি। আর সত্যিটা এই হচ্ছে বস, যে এই যে এক্সরেতে দাঁতগুলো আছে এগুলো কিন্তু সাপেরই দাঁত। ইয়েস, রিয়েলি? আর ইউ শিওর? ওকে, থ্যাংক ইউ। কি সারিকা, কোনো খবর এলো? স্যার, শিশিরের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা ক্রিয়েট সাপের বিষ। এনো, পেট সাপের। আর স্যার, আরিয়ানের শরীরে যে বিষটা রয়েছে সেটা কোবরার। মানে দুটো আলাদা আলাদা সাপ এইসব করছে। তার মানে এটা, এই ক্রাইমটা কোনো মানুষই করছে, যে কোবরা আর ক্যারেটের মতো সাপের বিষ খুব সহজেই জোগাড় করতে পারে কোথা থেকে। একটা কথা মাথায় ঢুকছে না, যদিও মানুষ হয়ে থাকে তাহলে গর্ত দিয়ে পালালো কি করে? এই রহস্যের উত্তর হয়তো ওখানেই লুকিয়ে রয়েছে। রেডি? ওই হসপিটালে যতজন লোক কাজ করে প্রত্যেকের তুমি লিস্ট বানাও, প্রত্যেকের ঠিকুজি গোষ্ঠী বের করো, তুমি ওদের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। বাকি পুরো ফ্যামিলি ডিটেলসটাও বার করতে হবে। কি জানি এদের মধ্যেও কারো। স্যার, পুরো পরিবারের ঠিকুজি বের করে ফেলেছি। বেশ বড় লোক এরা। দুটো হসপিটাল আছে এদের, আর দেশে বিদেশে জায়গায় জায়গায় প্রপার্টিস রয়েছে এদের। তার মানে টাকা মোটিভ হতে পারে। কোনো শত্রুতাও থাকতে পারে স্যার। স্যার, পঙ্কজ চেষ্টা করছে সবকিছু জানার জন্য। আচ্ছা, এই ফ্যামিলিতে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? কিছু জানতে পেরেছো? স্যার, পুরো পরিবার খুবই ভালোবেসে একে অপরের সাথে থাকে, শুধু দুজন বউ ছাড়া। যদিও প্রকাশ্যে ঝগড়া করে না, কিন্তু একে অপরকে খুব একটা পছন্দও করে না। আর এই যে আয়ুষ আর এই যে সচিন, শিশিরের ছেলে, এদের ব্যাপারে কিছু? স্যার, আয়ুষের আমেরিকাতে হসপিটাল খোলার খুব বড় একটা প্ল্যান ছিল। আর ওই দুই ভাই শিশির আর আরিয়ান ওর সাথে এই প্রজেক্টে কাজ করছিল। আর সচিন তো এমনিতেও বাবার সম্পত্তি পেতই। খুনের ব্যাপারে এদের কি বক্তব্য, সেটা কতটা সত্যি জানতে পেরেছো? স্যার, যখন আরিয়ানের খুন হয় এরা সবাই দিল্লিতে ছিলেন। হসপিটালের ইনগ্রেশনের ছবি দেখেছি, আমি চেক করেছি। আর যখন শিশির মারা গেল তখন ওর পরিবার পুরো বাড়িতেই ছিল স্যার, শুধুমাত্র এই সচিন ছাড়া। আর এই দুজন কাজের লোক, ফ্যানি আর হীরা, দুজনেই খুব বিশ্বস্ত স্যার। গত 30 বছর ধরে এই পরিবারের সেবা করছে এরা। হ্যাঁ, রেডি? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একজন সাপের বিশেষজ্ঞ আছেন মায়রা, একজন স্নেক এক্সপার্ট। হসপিটাল থেকে 5 বার ওনাকে ফোন করা হয়েছে। এমনটা আবার হয়নি তো যে এই ফ্যামিলির থেকে কেউ ফোন করেছিল মায়েরাকে সাপের বীজ জোগাড় করার অর্ডার দিয়েছিল? হতে পারে স্যার। স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার, এই লোকটা সব থেকে বড় শত্রুকে পেয়ে গেছি। কেউ? বেন্টো। এই শিশির আর আরিয়ানের মৃত্যুর আগে ওদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল স্যার। মেন্টো যে বিল্ডার্সদের পয়সা দেয় সুদে? হ্যাঁ স্যার, খারাপ কাজ করার প্রমাণও রাখে না। অভিজিৎ, এই বেন্টোকে বিউরোতে ডাকো। আর দয়া স্যার, তুমি আর পঙ্কজ গিয়ে ওই হসপিটালে মিস মায়রার সঙ্গে দেখা করো। দেখো কোন বিষ আর কে বানানোর অর্ডার দিয়েছিল ওকে। আরে ভাই, এ অশোক ফোন কেন ধরছে না? ও আর ফোন তুলবেও না। কারণ অশোক মারা গেছে। অশোক? কে অশোক? সেই যাকে তুমি এক্ষুনি ফোন করছিলে? না, আমি তো। চুপ! অ্যাক্টিং করা বন্ধ কর, না হলে কিন্তু তুইও মারা যাবি। বল, ব্যাপারটা কি? অশোক এখানে কি করতে আসতো? স্যার, আমি সব বলে দেবো। চল বল। তাহলে এই হলো তোর ছোটখাটো ব্যবসা।
তুই নকল পাসপোর্ট বানাস, নকল আইডি বানাস? কে? স্যার অশোক আমার পুরনো বন্ধু। ওর একটা নকল আইডি কার্ড আর কিছু নকল কাগজপত্র বানানোর ছিল। মহেন্দ্র আইডি? এই লেটারেট স্যার, এসব স্যার আমি কিছু জানি না স্যার, অশোক আমাকে বলেছিল আর আমি সব বানিয়ে দিয়েছি। আমি কিছু জানি না স্যার। এগুলো তো সিএমসির পেপারস স্ট্যাম্পও লাগানো আছে। আশ্চর্য স্যার, আমার এত বছরের অভিজ্ঞতার পরেও আমি বলতে পারি না যে এটা নকল পেপার। আর এটা অনুযায়ী এই যে দুটো বিল্ডিং, সি ব্রিজ আর দেবদর্শন, এই দুটো ফ্রড লাইনে। দেবদর্শন? এটা তো সেই বিল্ডিং যেখানে আমরা অশোকের লাশ পেয়েছি। আচ্ছা, এটার মানেটা কি? ফ্রড লাইন বলতে যেমন ধরুন মাটির নিচে ফাটল আছে, মাটির নিচে বেশ কিছুটা গভীরতায় কিছু প্লেট থাকে। এখন কোনো কারণে ওই সমস্ত প্লেট নিজেদের জায়গা থেকে সরে যায়। যেখানে ওই প্লেট সরে যায় সেখানে ফাটল তৈরি হয়, আর যেখানে ফাটল তৈরি হয় সেখানে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। আর এইরকম এরিয়াকে আমরা ফ্রড লাইন বলি। তাহলে তো এরকম জায়গায় বিল্ডিং বানানো খুবই বিপজ্জনক। এক্স্যাক্টলি, এইরকম জায়গায় কনস্ট্রাকশন অ্যালাউড নেই। ফ্রড লাইন এরিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশন বেআইনি। আরে কিন্তু দেবদর্শন বিল্ডিং রিডেভেলপমেন্টের পারমিশন পেলো কি করে? কারণ সেটা ফ্রড লাইনেই নেই। এই পেপারগুলো নকল স্যার। আমাদের কাছে এই শহরের পুরো ফ্রড লাইন এরিয়ার লিস্ট আছে, আর দেবদর্শন ওই লিস্টে নেই। স্যার বিল্ডিং তো অলরেডি রিডেভেলপমেন্টে চলে গেছিল। এখন এই অশোক আমার নকল কাগজ আর আইডি দেখিয়ে এদেরকে ভয় দেখিয়েছিল। আর ওদের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটাই যে ওই হোটেলে ও তো ওয়েটারে কাজ করত, তাহলে ও এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারে জানলো কি করে? হ্যাঁ স্যার, অদ্ভুত তো, এই ব্যাপারে তো আমিও জানি না। স্যার আমার মনে হয় আমি জানি যে ও এটা কি করে জানে। এই রেস্টুরেন্ট ওই অফিসের একদম পাশেই আছে, আর স্যার আমরা ওখানে প্রায়ই লাঞ্চ করতে যেতাম। ও কত টাকার অফার দিয়েছে জানেন আপনি? 1.5 কোটি। 1.5 কোটি? কিন্তু একটা কথা, এটা শুধু অর্ডার নয়, এটা পে অর্ডার। লটারির টিকিট এটা, 1.5 কোটির লটারি। তাহলে আপনাদের কথা শুনেই অশোকের মাথায় আইডিয়াটা আসে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দেবদর্শন বিল্ডিং এর সব লোকেরা আমাদের সব সত্যিটা কেন বলেনি? আরে সোসাইটির মিটিং এর কথাটা একবার ভাবো। আমরা কি করব? মিটিং এ কি হবে? প্লিজ আপনারা শান্ত হয়ে যান, আপনারা শান্ত হয়ে যান প্লিজ। এবার কি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। সলভ হয়ে যাবে মহেশ বাবু। আমি প্রথমেই বলেছিলাম যে এই ঝামেলায় না জড়াতে, কিন্তু তখন আমার কথা কেউ শুনলে না। একে তুই সিএমসি অফিসারকে আমরা ঘুষও দিয়ে দিয়েছিলাম, এখন ওর খুনও হয়ে গেল। বাবা রে, যদি এই চক্করে আমাদের জেল হয়ে যায় তাহলে? আমি প্রথমেই বলেছিলাম তো, এই রিডেভেলপমেন্টের আইডিয়াটা আপনারই তো মহেশ বাবু। তা এসব কি আমি আমার জন্য করছিলাম? আরে ভাঙাচোরা বিল্ডিং এর জায়গায় ভালো ফ্ল্যাট, ভালো বিল্ডিং সবাই পেত। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎই মহেন্দ্র এসে গেল ফ্রড লাইনের অর্ডার নিয়ে। কিন্তু বিশাল আঙ্কেল, প্রথমে আপনি যাই বলে থাকুন, কিন্তু পরে তো আপনি মেনে নিয়েছিলেন। এখন অন্যদের দোষ দিয়ে কি হবে? আর এখন কে জানতো যে এই মার্ডারটা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন এই কেসের তদন্ত সিআইডি করছে। আমি তো বলি আমরা ওদের সাথে দেখা করি, আর যা কিছু সত্যি আছে ওদের সব বলে দিই। হ্যাঁ, ভাবনা চিন্তাটা ভালো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। কি ব্যাপার, আমাদের দেখে মনে হচ্ছে আপনারা কেউই খুশি নন। হ্যাঁ, যাই হোক, কেউ যেন এখানে কিছু বলছিলেন, কি একটা সত্যি কথা, কি সেটা? দেখুন, এর আগেও আপনারা সবাই চুপ করে থেকে নিজেদের সমস্যা বাড়িয়েছেন। এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলুন। ওই আমাদের বিল্ডিং এর রিডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেছিল স্যার, আমরা শিফটও হয়ে গেছিলাম, বিল্ডিং ভাঙবার কাজও শুরু হয়ে গেছিল। তখনই ওই সিএমসি অফিসার মহেন্দ্র এসে গেল ফ্রন্ট লাইনের ডকুমেন্টস নিয়ে, আর বলতে লাগলো এখানে নাকি রিডেভেলপমেন্টের কাজ হতে পারে না। স্যার এবার আপনি বলুন আমরা কি করতাম, আমাদের তো বাড়িও ভাঙা হয়ে গেছিল। স্যার, সব থেকে বেশি ক্ষতি তো আমারই হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছিল, আমি টাকাও দিয়ে দিয়েছিলাম। তারপর উনি পরামর্শ দিলেন যে আমাকে 1 কোটি টাকা দাও, আমি চুপ হয়ে যাব। তো এই জন্য
ওকে মেরে ওর লাশটা বিল্ডিং এ লুকিয়ে ফেললেন? না, আমরা ওকে মারিনি, উল্টে তো আমরা ওকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছিলাম। কি টাকা দিয়ে দিয়েছিল? হ্যাঁ, সোসাইটির সব মেম্বাররা 5 লাখ টাকা করে দিয়ে টাকাটা মিটিয়ে দিয়েছিলাম। কতদিন আগে টাকা দিয়েছিলেন? এই কাল রাতেই দিয়েছিলাম, বিল্ডিং ব্লাস্ট করবার আগে। কাল রাতে কে কে গিয়েছিলেন টাকা দেওয়ার জন্য? আমি আর নন্দন গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? ওই দেবদর্শন বিল্ডিং এ স্যার। দেবদর্শন বিল্ডিং এ কটার সময়? ওই 10টা সাড়ে 10টা। হ্যাঁ, 10:30টার সময়। 10:30টার সময় দেবদর্শন বিল্ডিং এই ও মারা গিয়েছিল। আর আপনারা ওখানে গিয়েছিলেন টাকা দিতে? দেখুন, আমরা কিছুই করিনি, আমরা কিছু জানি না। আমরা শুধু পয়সা দিয়েছিলাম আর চলে এসেছিলাম। নাকি মেরে টাকা নিয়ে চলে এসেছেন? স্যার, এরকম কিছু না, আমরা কিছুই করিনি। কালকে রাত্রে যখন আপনি ওর সাথে দেখা করেছিলেন, আর কেউ ছিল ওখানে? মহেন্দ্রবাবু এখন এলেন না। সেটাই তো, এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ, সেটাই তো। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? চলো তো দেখি। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে, আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন এই টাকা? নিন। হ্যাঁ, এই তো। পুরো 1 কোটি আছে তো? পুরো 1 কোটি, কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক হ্যাঁ, আছে, চলো। এবার আপনারা বেরোন। তো ওখানে আরো অন্য কেউ ছিল? স্যার, জানি না, আমরা তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। 1 মিনিট, আপনি বিড়ালের আওয়াজ শুনেছিলেন না? ওটাই আমার সুন্দরী, আমার সুন্দরী। যাই হোক, আপনাদের জন্য আরো একটা খারাপ খবর আছে। ও কোনো সিএমসি অফিসার ছিল না, ও ছিল একজন ওয়েটার, অশোক, যে আপনাদের মহেন্দ্র সেজে বোকা বানিয়েছিল। কি? কিন্তু ওই আইডি পেপারস সব নকল ছিল। তাহলে আমাদের টাকা? পাওয়া যায়নি, হয়তো খুনিয়ে নিয়ে গেছে। অশোক আপনাদের সঙ্গে চালাকি করেছিল, আর আপনাদের মধ্যে কেউ একজন ওর থেকে অনেক বেশি চালাক ছিল। ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন, যে হয়তো এখন এখানেই রয়েছে। এখানে যতগুলো জিনিস আছে না বস, এর মধ্যে কোনোটার দ্বারা অশোকের মৃত্যু হয়নি। ইনফ্যাক্ট কোনো অস্ত্র দিয়েই অশোককে মারা হয়নি। মানে? মানে এইটা দেখো, এই টুকরোটা দেখতে পাচ্ছ? এই ছোট্ট ছোট্ট টুকরোগুলো এর খুলির হাড়ের মধ্যে পাওয়া গেছে। আর এই টুকরোগুলো পাথরের স্যার। পাথরের? মানে খুন পাথর দিয়ে করা হয়েছে। বস, এই অশোক কোথাও দাঁড়িয়েছিল আর খুনি ঠিক এর পেছনে দাঁড়িয়েছিল, আর ও একটা ভারী পাথর দিয়ে ওর মাথায় আঘাত করে, এর খুলির হাড় এখান থেকে ভেঙে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। কিন্তু ওর এই পিঠের এই দাগগুলো, এগুলো কিসের? এর পিঠে যে চিহ্নগুলো আছে, এটা টেনে নিয়ে যাওয়ার জন্য, সিঁড়ির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য। হয়তো এ গ্রাউন্ড ফ্লোরে কোথাও ছিল, প্রথমে খুনিকে পাথর দিয়ে খুন করেছে, আর তারপরে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেছে। বিল্ডিং এর সবাই জানতো যে মহেশ আর নন্দন এই অশোকের সঙ্গেই ওই বিল্ডিং এ দেখা করতে গিয়েছিল, আর এটাও জানতো যে অশোক একাই আসছিল টাকা নেওয়ার জন্য, আর এটাও জানতো এরা বিল্ডিংটা ভাঙতে চলেছে পরের দিন সকালে। খুনি বিল্ডিং এর কমিটি মেম্বারের মধ্যে থেকে বা মহেশ আর নন্দন, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে, এদের মধ্যে থেকেই কেউ হতে পারে। স্যার, এই বিল্ডিং এর প্রত্যেকে কোথায় কোথায় ছিল তার প্রমাণ ওদের কাছে রয়েছে। আর মার্ডারটা যখন খুব প্ল্যান করে করা হয়েছিল, তাই এলেবাইও আগের থেকে প্ল্যান করে রাখা হয়েছিল। একবার ওই পাথরটার দরকার ছিল যেটা দিয়ে খুন করা হয়েছে। ওই পাথরটা পেলে না, তখন ইনভেস্টিগেশনের সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। স্যার, ওই বিল্ডিংটা শুধু ইট আর পাথরই আছে। হ্যাঁ জানি। স্যার, এতগুলো পাথরের মধ্যে একটা পাথর খুঁজে বার করা ইম্পসিবল। পঙ্কজ, তুমি এটা ভুলো না যে তুমি একজন সিআইডি অফিসার, আর সিআইডি ডিকশনারিতে কোনোদিন ইম্পসিবল শব্দটা ছিল না, আর না কোনোদিনও আসবে, বুঝেছো? ওই বিল্ডিং এর প্রত্যেকটা পাথর দেখো, ভালো করে চেক করো, নিয়ে এসো ওই পাথরটাকে। স্যার, এদিকে এসো। স্যার, বলো। স্যার, কি ব্যাপার, কোনো প্রমাণ পাওয়া গেছে নাকি? ওটাই পাচ্ছি না স্যার। স্যার, আমার সুন্দরী, আমার বিড়াল কোথায় হারিয়ে গেছে, বুঝতেই পারছি না কোথায় চলে গেল।
ওর আমি ছাড়া কেউ নেই স্যার। স্যার আপনি বড় বড় রহস্যের সমাধান করেন, আমার সুন্দরীকে খুঁজে বার করবেন প্লিজ, প্লিজ স্যার, প্লিজ। আরে ভাই, সিআইডির লোকেদের আর কোনো কাজ নেই, তোমার বিড়াল খুঁজবে গিয়ে? চিন্তা করো না, আমরা খুঁজে নিয়ে আসবো তোমার বিড়ালটাকে। ঠিক আছে, পঙ্কজ, স্যার। ফেডরিক, ওনার বিড়ালটাকে খোঁজো। স্যার মানে বিড়াল হ্যাঁ, খুঁজবো? শুধু বিড়াল নয়, ওই পাথরটাকেও খুঁজে বের করো। তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলুন চলুন। ওটা বিড়াল নয়, সুন্দরী, আমার সুন্দরী। স্যার, এই বিল্ডিং এর লোকেরা অশোককে সিএমসি অফিসার মনে করেছিল, মহেন্দ্র। তারপর কেউ ওকে খুন করে লাশটাকে লোপাট করার চেষ্টা করে। এটা না ভেবে যে কোনো সিএমসি অফিসারের নিখোঁজ হওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। এনকোয়ারি হলে তো সবার আগে সন্দেহটা ওদের উপরই যাবে, কারণ মারা যাওয়ার আগে উনি ওদের বিল্ডিংটা ইনভেস্টিগেট করছিলেন। তাহলে কেউ এত বড় রিস্কটা কেন নিতে যাবে একজন সিএমসি অফিসারকে মার্ডার করার? এখন এত বড় রিস্ক তো সেই নেবে যে জানতো যে এই অশোক সিএমসি অফিসার নয়, অন্য কেউ, একজন ওয়েটার। ওই খুনির অশোকের সত্যিটা জানার জন্য প্রথমে জানতে হবে আসল মহেন্দ্রর ব্যাপারে। আসল মহেন্দ্র মনে করে দেখুন মহেন্দ্রবাবু, কোনো অদ্ভুত ব্যাপার, কেউ দেখা করতে এসেছিল আপনার সঙ্গে, কোনো ফোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ স্যার, একটা ফোন তো এসেছিল। হ্যালো হ্যালো মহেন্দ্র বাবু, হ্যাঁ বলছি। আপনার সঙ্গে দেখা করার ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসেই আছি, আপনি চলে আসুন। কিন্তু কে বলছেন? সেটা দেখা করার পরেই বলুন, কিন্তু আমি অফিসে যেতে পারবো না, বাইরে কোথাও দেখা করব। আপনার অফিসের পাশে একটা কফি শপ আছে না, সেখানেই দেখা করা যেতে পারে। কে বলছেন? আর আপনি অফিসে আসবেন না কেন? স্যার কিছু গোপন কথা আছে, ওটা অফিসে বলা ঠিক হবে না। আপনি কিছুক্ষণের জন্য বাইরে আসুন প্লিজ। ঠিক আছে। কফি শপ? কি হয়েছিল ওখানে? ওখানে কিছু নয় স্যার, আমি ওখানে গেলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, কেউ এলো না তো চলে গেলাম। এসেছিল তো অবশ্যই, কিন্তু আসল মহেন্দ্রকে দেখে সামনে আসেনি। খুনি সেই যে আপনাকে ফোন করেছিল, আর হতে পারে যে আপনিও ওকে দেখেছেন। আচ্ছা, এদের মধ্যে ওই দিন কফি শপে কে এসেছিল? না স্যার, এই যতগুলো ছবি দেখালেন এর মধ্যে কেউ নেই স্যার। মহেন্দ্রবাবু, খুনি এদের মধ্যেই কেউ, এদের মধ্যেই। একটু ভালো করে ভেবে বলুন। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে স্যার, এই লোকটা, এই যে মহেশ। আপনি শিওর এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস এই ছিল। না 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 না!
মহেশ বাবু, মিস্টার মহেশ, মিস্টার মহেশ, রিপোর্টটা দেখো তো। মহেশ, মহেশ বাবু, মহেশ বাবু, মহেশ, মহেশ বাবু, মহেশ, কি হয়েছে? পুরবি, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি। স্যার, মহেশ, কে করেছে? হ্যাঁ হ্যাঁ, কে মেরেছে আপনাকে? মহেশ, ও নো। স্যার, স্যার অ্যাম্বুলেন্স আসছে। কোনো লাভ নেই পুরবি, হি ইজ ডেড। স্যার, স্যার এতদিন আমরা ভাবতাম যে মহেশ বাবুই খুন করছে, কিন্তু এবার উনিই মারা গেলেন। সুন্দরী, বাবা এসেছে। ফ্রেডি স্যার! আরে ফ্রেডি স্যার, 4 বার বিল্ডিংটা ওপর নিচ করলাম, কিন্তু কোথায় গেল? এই, তোমার সুন্দরীকে খুঁজেই পাচ্ছি না আমরা। স্যার, ও আসলে একটু লাজুক আছে, অপরিচিত লোকের সামনে আসে না। আরে যদি তোমার সুন্দরী অচেনা মানুষদের সামনে বেরোই না, তাহলে আমাদের ডাকলে কেন? আরে আপনারা তো সিআইডি। কি হলো? আরে আপনারা যদি হেরে যান তো আমরা কোথায় যাব? আর মহেশ আর নন্দন বলেছিল ওর আওয়াজ এখানেই শুনেছিল। আমার বিশ্বাস আমার সুন্দরী এখানেই আছে। সুন্দরী, কি জঘন্য একটা নাম। হ্যাঁ, না না, খুব সুন্দর নাম। আরে ছাড়ুন তো, খুব খারাপ নাম। আমার এই নামটা একদম পছন্দ না, এই কাজটাও একেবারে পছন্দ না। এই জন্য আমি সিআইডি অফিসার হয়েছিলাম, বিড়াল খোঁজার জন্য। এই পঙ্কজ, দেখ ভাই, সময় খুব খারাপ যাচ্ছে, তাই না? চল খুঁজি গিয়ে। খুঁজবো মানে? কোনো আইডিয়া তো দিন। এমনি এমনি কি করে খুঁজবো? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, আমার সুন্দরীর না ইঁদুর ধরার খুব বড় শখ আছে। ইঁদুর দেখালে না এরম ভাবে ঝাঁপিয়ে পড়ে। এর মাঝখানে আবার ইঁদুর কোত্থেকে এলো শুনি একবার। আরে আইডিয়া চলে এলো। ওইটা আইডিয়া? আরে হ্যাঁ, এটা তো সত্যি একটা আইডিয়া। আইডিয়া এসেছে। কি এটা? কি ইঁদুর এত বড়? বিড়ালটা চাই? চাই 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 চাই। তাহলে ইঁদুর হও। এর সাথে থেকে ইঁদুরও হতে হচ্ছে। হও। হ্যাঁ, সুন্দরী দেখো ইঁদুর এসেছে। ইঁদুর এসেছে, দেখো সুন্দরী। আরে এবার থাম না রে ভাই। সুন্দরী, সুন্দরী, সিআইডি জয় হোক। আমার বাচ্চা বাবা এসেছে। বাচ্চা আমার। থ্যাংক ইউ সিআইডি, আমি সুন্দরীকে পেয়ে গেছি। আরে হ্যাঁ বাবা, যাও। আর এতই যখন ভালোবাসো, বিড়ালটাকে সাবধানে রেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক ও তো আছে। বিড়াল পেয়ে গেল, কিন্তু আমাদের পাথরের কি হবে? ওদিকে আবার এসিপি স্যার বলেছেন পাথর না পেলে যেন ফেরা না হয়। পঙ্কজ, পাথর আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? যাওয়ার সময় বিড়ালটাই পাথরটা দিয়ে গেছে। কোথায়? ওই দেখ, যেই পাথরটায় ওই বিড়ালটা বসেছিল তার গায়ে রক্ত লেগে। মানে ফ্রেডি স্যার, আমরা দুজন মিলে মার্ডার ওয়েপন খুঁজে বার করেছি। আরে তো দারুণ ব্যাপার। এই পাথরটা দিয়ে খুন করা হয়েছে। কিন্তু একটা প্রবলেম আছে স্যার, আমরা এর থেকে ফিঙ্গারপ্রিন্টস পাইনি। কি সারিকা দেবী,
আপনিও যদি এরকম বলেন তাহলে আচ্ছা, এরকম যদি হয় তাহলে তো আমরা খুনি অবধি কোনোদিন পৌঁছতেই পারবো না স্যার। মানে স্যার আমাদের এত পরিশ্রম বেকার গেল? সারা রাত এই প্রমাণটা খুঁজে বার করলাম আর না সেটা না পঙ্কজ, পরিশ্রম কখনো বেকার যায় না, কিছু না কিছু লাভ হয়। এই পাথর থেকে আঙুলের ছাপ পাওয়া যায়নি বটে, কিন্তু তবুও কিছু একটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এর থেকে পাওয়া গেছে অস্ত্র আর নাক থেকে বেরোনো মিউকাস, নাকের জল। হ্যাঁ, তাতে? কিন্তু বস, প্রবলেম হচ্ছে এইটা যে এই দুটো থেকেই ডিএনএ পাওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে ডক্টর সালুখে এ থেকে প্রমাণ কি হবে? নাকের জল, চোখের জল। হাঁচি, ফ্রেডি হাঁচি। এতক্ষণে তো চলে আসার কথা। কে হাঁচি দিল? কেউ আছে নাকি ওখানে? নন্দন আর মহেশ বলেছিল কেউ ছিল ওখানে ওই রাতে, যে হাত ছিল। তার মানে খুনির সর্দি হয়েছিল? কিন্তু স্যার, যখন আমাদের সাথে দেখা হয়েছিল তখন কারোরই সর্দি কাশি ছিল না। স্যার যেদিন খুন হয়েছিল সেদিন ওখানে অশোক আর খুনিই ছিল, আর একটা বিড়াল ছিল। বিড়ালটা যদি কথা বলতে পারতো আমাদের কেসটাই সলভ হয়ে যেত। কথা বলবে, এবার বিড়াল কথা বলবে। বিড়াল? বেড়াল কথা বলতে পারে? কি কথা বলা কুকুরের ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু কথা বলা বিড়াল? এ কি মজা করছেন আপনি? একটা বিড়াল খুনির ব্যাপারে কি বলতে পারে? বলবে বিশাল বাবু, বিড়ালই এবার খুনির ব্যাপারে কথা বলবে। ব্যাস একটু ধৈর্য ধরুন, সব বলে দেবে বিড়ালে। এই হলো সেই বিড়ালটা যে খুনিকে চেনে। আপনাদের একটা কাজ করতে হবে, বিড়ালের চোখে চোখ রেখে দেখতে হবে, আর খুনিকে সেটাই বিড়ালই বলে দেবে। এরকম কি করে হতে পারে? কি সব বলছেন? এক মিনিট, যা বলা হয়েছে আপনারা তাই করুন, বুঝেছেন? আপনি যান, কিন্তু যা বলছি তাই করুন, যান যান। কি হলো ফেডরিক, কিছু বলছে? বিড়াল কিছু বললো? না স্যার। আপনি আসুন। স্যার, বিড়াল তো কথা বলা বন্ধ করে দিয়েছে। চলে যান। এটা আপনার বিড়াল না? একবার দেখুন গিয়ে, আপনাকে যদি কিছু বলে। স্যার একটা আবেদন ছিল। বেড়াল বলবেন না, আমার সুন্দরী, আমার বাচ্চাও। প্লিজ। আরে যান না, দেখুন না কিছু বলে কিনা, যান। সুন্দরী, বাবা এসেছে। কিটি 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 কিটি। এবার আপনি চলে যান। তাহলে বিশাল বাবু, হ্যাঁ, এবারে আপনার পালা। ঠিক আছে। কি ব্যাপার বিশাল বাবু, বলে দিল তো বিড়াল যে খুনি কে? ওই রাতে আপনার সঙ্গে এই বিড়ালটাও ছিল, তাই না? কি বিশাল বাবু, আপনার আবার বিড়ালে অ্যালার্জি আছে, তাই না? আর এই জন্য আপনার চোখ থেকে, নাক থেকে জল পড়ে যখন বিড়াল আশেপাশে থাকে। আর ওই রাতেও ওই বিড়ালটা ওখানে ছিল, এর সুন্দরী, আর সেই জন্য আপনার চোখ আর নাক দিয়ে জল বেরিয়ে আসে, আর তখনই জল আপনার হাত দিয়ে ওই পাথরের মধ্যে লাগে, যে পাথর দিয়ে আপনি অশোককে মেরেছেন। হাঁচিটাও
আপনারই ছিল, আপনার। তো বিশালবাবু বিড়াল তো বলে দিয়েছে, আপনি বলবেন নাকি আমাদের আবার কষ্ট করতে হবে? আমি ঘুষ দিতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমার উপর জোর করছিল। শেষে ওদের কথা আমাকে মানতে হয়। এরপর আমি মহেশবাবুকে বললাম যে আর একবার অনুরোধ করি মহিন্দারকে যদি কিছু টাকা কম করে। আমরা মহেন্দারকে ফোন করলাম, কিন্তু ও ফোন ধরল না। এরপর আমি সিএমসি অফিসে মহেন্দারকে ফোন করলাম এবং অনুরোধ করলাম ও আমাদের সঙ্গে কফি শপে দেখা করুক। আমি আর মহেশ ভাই ওর জন্য অপেক্ষা করলাম, কিন্তু মহেন্দার এলো না। এই মহেন্দ্রবাবু এখন এলেন না? অনেক দেরি করে দিল। হ্যাঁ, 1 মিনিট বিশালবাবু। হ্যালো, হ্যাঁ আরে মহেন্দ্রবাবু এখানে? সিএমসি অফিসে কাজ নেই নাকি? আরে কাজ তো অনেক আছে। একজন ফোন করে ডাকলো আমাকে এখানে দেখা করার জন্য। আধ ঘন্টা ধরে বসে আছি, এলোই না। কি করব? আর ওই দিন আমার সঙ্গে দেখা হলো আসল মহেন্দারের। আমার মনে হলো এর মধ্যে কোনো রহস্য আছে, কিছু তো আছেই আছে। আমি কাজে জড়িয়ে দিয়ে মহেশ ভাইকে ওখান থেকে সরিয়ে দিলাম। বিশালবাবু, মহেন্দ্রবাবু এখনো আসেননি? না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাকি কাজগুলো সারো। আমি সিএমসি অফিসে গিয়ে মহেন্দারের ব্যাপারটা দেখছি। আচ্ছা, তুমি যাও। ঠিক আছে। এরপর আমি সিএমসি অফিসে ক্রস চেক করতে গেলাম এবং ওখানে গিয়ে আমি জানতে পারলাম আসল মহেন্দার তো অন্য কেউ। এরপর আমি নকল মহেন্দারকে ফোন করলাম আর ওকে কফি শপে ডাকলাম। মিস্টার মহেন্দ্র, 1 কোটি অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছু কম করুন। দেখুন, আমি কিচ্ছু জানি না, আমার পুরো 1 কোটি টাকাই চাই, নয়তো আমি রিডেভেলপমেন্ট আটকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি সোসাইটির মেম্বারদের সাথে কথা বলছি। ঠিক আছে, আপনি কথা বলে নিন, যখনই আপনার হয়ে যাবে আমাকে ইনফর্ম করে দেবেন। ঠিক আছে, কিন্তু আমি ওর পিছু নিলাম এটা জানার জন্য যে আসলে ও কে। তো আমি জানতে পারলাম যে ও অশোক নামের একজন ওয়েটার, যে আমাদের ঠকাচ্ছে এবং আমরা সবাই ঠকছি। আমার খুব রাগ হলো এবং ওর সাথে একটা আইডিয়াও এলো, আর আমি প্ল্যান বানালাম। আরে দাদা, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আরে আপনারই তো অপেক্ষা করছিলাম। এনেছেন টাকা? কোনো টেনশন নেই তো? কোনো টেনশন নেই, আমি সব সামলে নেব। ঠিক আছে, এবার আপনারা বেরোন। আসুন নন্দনবাবু। তো ভেবেছিলেন সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। অশোককে মারলেন আর নিজের সব টাকা আত্মসাৎ করলেন। মহেশকেও মেরে দিলেন যাতে ও আমাদের কফি শপের কথাটা না বলতে পারে। প্ল্যানটা তো আপনার খুব ভালো ছিল বিশাল বাবু, খুব ভালো প্ল্যান ছিল, কিন্তু কি করবেন? সুন্দরী সব কিছু গোলমাল। আমরা আগে এখানেই থাকতাম না। সুন্দরী, সুন্দরী, আরে এই বিল্ডিংটা কালকে ব্লাস্ট করার কথা ছিল তো। আরে অজয়, আজকেই ব্লাস্ট হবার কথা, ঠিক 10টায়। তুমি যে কি করো! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল। কিন্তু দেখো, প্রথমে আমি আমার সুন্দরীকে খুঁজে নিই, তারপর আপনাদের যা ব্লাস্ট ফ্লাস্ট করার করে নিন। আরে ভাই, তুই এখানে বেড়ালের জন্য এসেছিস? এ যদি সময় মতো না আটকাতো না, তাহলে তোর বডি খুঁজে পাওয়া যেত না। একটা বেড়ালের জন্য মরছে। একটা বেড়াল? একটা বেড়াল তো কি হয়েছে? বেড়ালের জীবন নাই নাকি? বেড়ালের জন্য মরছি মানে? বেড়াল, সুন্দরী, আমার বাচ্চা ও সুন্দরী, বাবা এসেছে, বাবা। শোনো ভাই, এ পাগল হয়ে গেছে। আগে ওর বেড়ালটাকে খুঁজে নিতে দাও, তারপর এই বিল্ডিংটা তুমি উড়িয়ে দিও। হ্যাঁ। সুন্দরী, 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 আমার বাচ্চা কোথায়? বাবা তুমি? বাবা এসেছে। সুন্দরী, সুন্দরী,
ভারী জিনিস দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে। এই বডিটা পুরো স্টিভ হয়ে গেছে। 10-12 ঘন্টা আগের মৃত্যু হয়েছে। আচ্ছা, এই বডিটা কে দেখেছিল? লাশটা কিভাবে এলো এখানে? স্যার কিচ্ছু জানি না, এই লাশ তো আচমকাই পাওয়া গেল। এমনিতেও 10টার সময় আমরা বিল্ডিংটা উড়িয়ে দিতাম। 10টায়? কিন্তু এখনো সেটা হয়নি কেন? স্যার এর মধ্যেই ভদ্রলোক ভেতরে চলে আসে। কেন? না মানে আমি আমার সুন্দরী মানে আদরের বেড়ালকে খুঁজতে এসেছিলাম, তো এখানে এসে দেখলাম যে মহেন্দ্রবাবুর লাশ। মহেন্দ্রবাবু? তার মানে আপনারা একে চেনেন? স্যার আমরা অনেক বছর ধরে এই বিল্ডিং এ রয়েছি। 1.5-2 বছর আগে আমরা এই বিল্ডিংটা খালি করে দিলাম রিডেভেলপমেন্টের জন্য। এখন কাজ শুরু হওয়ার সময় এইসব। বিল্ডার কে? স্যার মহেশ ভাই বিল্ডার। এই মহেন্দ্রকে? এ একজন সিএমসির অফিসার। আমি এর সঙ্গে আগেও 2-1বার দেখা করেছি। আচ্ছা, শেষবারের মতন কখন দেখা হয়েছিল? এই 1 সপ্তাহ আগে। আর এই ব্লাস্টের ব্যাপারে কে কে জানতো? বিল্ডিং ব্লাস্ট হতে চলেছিল, শুধু আমরা নয়, আশেপাশের সব লোকজনই জানতো। হ্যাঁ, আমরা সবাইকে নোটিশ পাঠিয়ে দিয়েছিলাম যাতে কোনো বিপদ না হয়। আপনারা এই বডিটা নিয়ে যত হয়রান হচ্ছে, আমরাও ততটাই হয়রান হচ্ছি। আপনাদের অদ্ভুত বলে মনে হয়নি? একজন সিএমসি অফিসার যার সাথে আপনারা 1 সপ্তাহ আগে দেখা করেছিলেন, আর তারই লাশ আপনাদের এই বিল্ডিং এ পাওয়া গেছে, যে বিল্ডিংটা সকাল 10টায় আপনারা ব্লাস্ট করতে যাচ্ছিলেন। এই কাকতালীয় ব্যাপারটা বেশি বলে মনে হচ্ছে না? স্যার হ্যাঁ, 1 মিনিট স্যার। স্যার দেখে মনে হচ্ছে খুনি এই যন্ত্রপাতিগুলোর মধ্যেই কোনো একটা দিয়ে খুন করেছে। ও জানতো যে বিল্ডিংটা ব্লাস্ট হতে চলেছে, সেই জন্য যন্ত্রটা লুকোনোর প্রয়োজন মনে করেনি। স্যার বডি এই গ্যাপটাতে রাখা ছিল, এইখানে ব্লাস্টের পয়েন্টের একদম কাছে। মানে স্যার যদি ব্লাস্ট হতো তাহলে বডিটা তো চেনার কোনো উপায় থাকতো না। হ্যাঁ স্যার, আর তাই খুনি খুন করে লাশটাকে এখানে লুকিয়ে রেখেছিল ওই ব্লাস্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে। দেখো, এই সমস্ত যন্ত্রপাতিগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকেই বলবে কোন যন্ত্র দিয়ে একে খুন করা হয়েছে। আর অভিজিৎ স্যার, সিএমসি অফিসে যাও আর এই মহেন্দ্রর ব্যাপারে খুব ভালো করে খোঁজ নাও। এক্সকিউজ মি। লাঞ্চের সময় হয়ে গেছে, এখন 2টোর পরে আসুন। আমরা সিআইডি থেকে মহেন্দ্রর ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি সিআইডি? মহেন্দ্র স্যার কি কোনো গন্ডগোল করেছেন? ও তো স্যার আজকে অফিসে আসেননি, কাল থেকেই ছুটিতে আছেন। অ্যাকচুয়ালি আমরা মহেন্দ্রর লাশ পেয়েছি, ওনাকে কেউ খুন করেছে। খুন? কে করেছে? স্যার আমি জানি এই খুনটা কে করেছে। ওই পিয়ন গত সপ্তাহে ওকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন মহেন্দ্রবাবু। এটা হতেই পারে মহেন্দ্রবাবুর খুন ওই করেছে। কেন? ওনার নতুন অ্যাসিস্ট্যান্টও তো হতে পারে, সবাই জানে ও কতটা হিংসে করতো ওনাকে। না, এই কাজটা ওনার মিসেসেরই হবে। মনে হচ্ছে এই মহেন্দ্রবাবুকে সবাই পছন্দ করতো না। কি হচ্ছে এখানে? তোমরা কি সব গল্প করতে এসেছো? হ্যাঁ চলো। এটা কিভাবে সম্ভব? স্যার আপনি বেঁচে আছেন? এনারা তো বলছিলেন আপনার মার্ডার হয়ে গেছে। মার্ডার? আমার? কি মজা করছো? 1 মিনিট। আপনি কে? আমরা সিআইডি থেকে। সিআইডি? স্যার আমি মহেন্দ্র। মহেন্দ্র? এই মহেন্দ্র নামে কি 2জন লোক ছিল তাহলে? স্যার এসব কি বলছেন? আমার মার্ডার কি করে হবে? 1 মিনিট। আমার মনে হয় যে মহেন্দ্রবাবু কিছু গন্ডগোল হয়েছে। যদি আপনি সিএমসি অফিসার মহেন্দ্র হন তাহলে ইনি কে চেনেন আপনি? আরে এ তো অশোক। অশোক তো? অশোক? হ্যাঁ স্যার, এই অশোক সামনের ওটিপি রেস্টুরেন্টে কাজ করে, ওয়েটার ওখানে। ওয়েটার? হ্যাঁ। তাহলে বিল্ডিং এর লোকেরা একে সিএমসি অফিসার মহেন্দ্র কেন বলছিল? এই লোকটা এখানে কাজ করতো? হ্যাঁ স্যার, এখানেই কাজ করতো। আগের সপ্তাহতেই তো আমি একে চাকরি থেকে বের করেছিলাম। কি হয়েছে? একে খুন করা হয়েছে। খুন?
কিন্তু এখানে তো আগের সপ্তাহ থেকেও আসেনি স্যার। আপনি ওনাকে চাকরি থেকে তাড়িয়েছিলেন কেন? স্যার ও সবার সামনে আমাকে উল্টোপাল্টা বলেছিল স্যার, তাই বার করতে বাধ্য হলাম। এমন কি করেছিল সে? স্যার জানি না স্যার, কিন্তু কিছুদিন ধরেই কিছু না বলেই ও উদাও হয়ে যেত বাইক নিয়ে, তাও আবার ধান্দার সময় স্যার। আর আমি যখন জিজ্ঞেস করলাম আমাকেই উল্টোপাল্টা বললো আমি কাজ করবো না, নিজের কাজ নিজের কাছেই রাখো। তাহলে ও বাইক নিয়ে চলে যেত আর আপনি জানেনও না ও কোথায় যেত? না স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কখনো আমায় বলেনি। আচ্ছা, ও কি প্রত্যেক দিনই এখান থেকে বেরিয়ে যেত? স্যার প্রত্যেক দিন যেত একই টাইমে, 1টার সময় উদয় হয়ে যেত আর 2টোর সময় ফেরত চলে আসতো। হ্যাঁ স্যার, এই হলো সেই রেস্টুরেন্টটা যেখানে অশোক কাজ করত। প্রত্যেকদিন 1টার সময় বেরিয়ে যেত আর 2টোর সময় চলে আসতো। তার মানে হলো যাওয়া আসা এবং যে কাজের জন্য বেরোতো সেটা করে 1 ঘন্টায় ফিরে আসা। স্যার, যে দিন এই অশোক রেস্টুরেন্ট থেকে উধাও হয়ে গেছিল ওই দিনগুলোর অনেক রিপোর্ট আমরা চেয়েছি, আর ওই রিপোর্ট অনুযায়ী ওই দিনগুলোতে 1টা থেকে 2টোর মধ্যে যে ট্রাফিকের যা পরিস্থিতি ছিল ওই এরিয়াতে, সেই হিসেবে এই পর্যন্ত যেতে পারে। এই পুরো এরিয়াটা 7-8 কিলোমিটারের মধ্যেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু ওর মোবাইলটা সারাক্ষণ বন্ধই ছিল, তাই ওর লোকেশন পাইনি। স্যার হ্যাঁ স্যার, লোকেশন তো খুঁজে পাইনি, কিন্তু ফোন রেকর্ড থেকে একটা কথা বুঝতে পেরেছি। স্যার এই দেখুন, রেস্টুরেন্ট থেকে বেরোনোর একটু পরে বা বেরোনোর আগে অশোক এই ল্যান্ডলাইন নাম্বারে অনেকবার ফোন করেছিল, 12টা 50 আর 1টা 5। স্যার এই নাম্বারটা ব্যান্ড্রার একটা স্টেশনারি শপের, আর স্টেশন থেকে স্টেশনারি শপে গিয়ে ফেরত আসতে মোটামুটি 45 মিনিট মতন সময় লাগে। সিআইডি, এই ছবিটা ভালো করে দেখুন। এই লোকটাকে আপনি চিনতে পারছেন? না স্যার, না জানি না। আরে ভাই, ভালো করে দেখো, এই লোকটা গত সপ্তাহে তোমার দোকানে 3-4 বার এসেছিল। এবার স্যার এখানে তো অনেক লোক আসা যাওয়া করে, কারোর পেন দরকার হয় তো কারোর প্রিন্ট আউট, আর সবার চেহারা আমি কিভাবে মনে রাখবো? দেখো, কিন্তু 3-4 বার এই দোকানে ফোন করেছিল, আর এখান থেকেও করা হয়েছিল ওকে। স্যার এখান থেকে অনেক লোক ফোন করে থাকে, আর আমিও করি, কিন্তু কাজের জন্য। আচ্ছা ঠিক আছে, কিছু মনে পড়লে আমাদের কিন্তু ফোন করবে। এটা হলো আমার কার্ড। হ্যাঁ স্যার। ওকে ওকে।